দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব রক্তাক্ত আগস্ট নিয়ে। আর এই জন্য আমার স্টুডিওতে দুজন অতিথি আলোচক উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট তৈমুল আলম খন্দকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমার বাম দিকে রয়েছেন সুভাষ সিংহ রায়, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগতম। দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বলবো রক্তাক্ত আগস্ট। এই আগস্ট মাস আমরা মাত্র কয়েকদিন আগেই 15 আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন করলাম। আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে এই দিনে একদল বিপদগামী সেনা কর্মকর্তারা হত্যা করেছে, তাকে সপরিবারে হত্যা করেছে। এই আগস্ট মাসকে ঘিরে অনেক ঘটনা রয়েছে। 21শে আগস্টের মতন একটি গ্রেনেড হামলার ঘটনা। এগুলো নিয়ে আজকে আমরা দুই অতিথি আলোচকের সাথে আলোচনা করব। আমি প্রথমে সুভাষ সিংহ রায় আপনার কাছে আসতে চাই। এই যে একটি আগস্ট মাস, এই আগস্ট মাসে আমাদের অনেক ধরনের ষড়যন্ত্র রয়েছে। 15ই আগস্ট এবং সেই একই সূত্রে গাঁথা রয়েছে 21শে আগস্টের মতন একটি গ্রেনেড হামলা। মাননীয় প্রধানমন্ত্রীও সংশয় বোধ করেন যে এই আগস্ট মাসে না আবার কোনো ধরনের একটি অঘটন ঘটে। এরকম যেহেতু বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কিছুটা জঙ্গিবাদেরও লক্ষ্য করা গিয়েছে, এই বিষয়টি যদি আপনি বিশ্লেষণ করেন। আপনাকে ধন্যবাদ। শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট তৈমুল আলম খন্দকার, তাকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন একসাথেই যে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। জি, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও শুভেচ্ছা। আজ যে দিনটিতে আমরা কথা বলছি, এই সময় হচ্ছে 17ই আগস্ট। নিশ্চয়ই সকলের মনে আছে 2005 সালে 17ই আগস্টে সারা বাংলাদেশে একযোগে কিভাবে বোমা হামলা করেছিল এবং 64টি জেলার মধ্যে একমাত্র মুন্সিগঞ্জ বাদ দিয়ে 63টি জেলায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং সেই বোমা বিস্ফোরণে 2 জন লোক নিহত হয়েছিলেন এবং প্রায় শতাধিক মানুষ নির্মমভাবে আহত হয়েছিল। সুভাষদা, আমি একটু সাপ্লিমেন্ট করি, যদি আমি ভুল না করি, সে সময় তদানীন্তন রাষ্ট্রপতি ছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী। অনেকে বলে থাকেন এরকম কথা, তার বাড়ি মুন্সিগঞ্জ হওয়া কারণে হয়তো সেদিন মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণ হয়নি। এবং আজকের এই দিনে 2006 সালে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন বাংলা সাহিত্যের বাংলাদেশের প্রধানতম কবি শামসুর রহমান। জি, আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। রক্তাক্ত আগস্ট বিখ্যাত একটি বই লেখা হয়েছে 1 থেকে 8 মাস আগে, লংগেস্ট আগস্ট। এবং আমাদের জাতীয় জীবনে আগস্ট একটি শোকের মাস। এবং আপনি যদি হিসাব করে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্টের মহাপ্রয়াণ ঘটেছে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই আগস্ট মাসে মহাপ্রয়াণ ঘটেছে। এবং জাতীয় কবি কাজী নজরুল, তিনিও কিন্তু আগস্ট মাসে মহাপ্রয়াণ ঘটেছে। আগস্ট বোধহয় আমাদের মাঝে হাজির হয় বাঙালিদের মাঝে ওই শোকের মাস হিসেবেই। আমি রক্তাক্ত আগস্ট সম্বন্ধে 2-1টি বাক্য ব্যবহার করব এবং নিশ্চয়ই অ্যাডভোকেট তৈমুল আলম খন্দকার সেটা মন দিয়ে শুনবেন এবং অনুধাবন করবেন। এই আমরা যে স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীনতা শব্দটি আমরা কি করে পেলাম? কবি নির্মলেন্দু গুণ বলেছিল তার কবিতায়, 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায় অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার সেই অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, আবারও বলছি, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের অহংকার। সেই থেকে 1975 সালে 15ই আগস্ট আপনি যেটা উল্লেখ করলেন, বিপদগামী কয়েকজন সদস্য, হ্যাঁ একভাবে বলা যায়। কিন্তু আপনি যদি গভীরে প্রবেশ করেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় খন্দকার মোস্তাক যখন আমাদের প্রথম যে সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, তাদের কাছে খন্দকার মোস্তাক কিন্তু একটা বার্তা নিয়ে গিয়েছিলেন এক বৈঠকে, যে আমরা কি এখন বঙ্গবন্ধুর মুক্তি চাই, না হলে বাংলাদেশের স্বাধীনতা চাই। তাজউদ্দিন সাহেব
খুব রাগত স্বরে তার দিকে তাকিয়ে বলেছিলেন, আমরা বঙ্গবন্ধুর মুক্তি চাই, বাংলাদেশের স্বাধীনতাও চাই। ষড়যন্ত্র কিন্তু ওখান থেকেই শুরু। এবং আপনি যদি নানান রকম যে সমস্ত চক্রান্তের ধারাবাহিকতা দেখেন, এটা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। আমি বিনয়ের সাথে বলবো, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের দল, যদিও ওনাকে আমি একটু আলাদা করেই রাখি সবসময়, কিন্তু উনি ভোগের জন্য এই বিএনপি দলটি করেন না। আমি খুব একজন ব্যতিক্রম লোক পেয়েছিলাম ভোগের জন্য করেননি। আমি তাকে শুধুমাত্র সামনাসামনি বলে বলছি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, তার পরবর্তীতে তার দল যখন ক্ষমতায় এসে বলে, এখনো পর্যন্ত তারা এই স্লোগানটি দেয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক। তা যদি হয়েই থাকে, অঙ্কে হিসাব করে দেখুন, মানে ইতিহাস থেকে জানুন, 1975 সালে 20 আগস্ট ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করলো হচ্ছে খন্দকার মোস্তাক। এবং ওই অর্ডিন্যান্স বলেই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এটা বাতিল হয়ে গেল। তৈমুর ভাই, আপনার কাছে আসবো, আমি আসছি, বাতিল হয়ে গেল। যদি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক যদি জিয়াউর রহমান সাহেব হয়ে থাকে, তাহলে বঙ্গবন্ধুর খুনের সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু নিতে হবে জিয়াউর রহমানকে। আমি শেষ করি, না এটা অসম্পূর্ণ থাকবে। কেননা এই যে সংবাদপত্রের স্বাধীনতা, এই যে অনেকগুলো দল নিয়ে দলকে স্বাধীনতা দেওয়া, জামাত ইসলাম সহ, মুসলিম লীগ সহ, নিজামী ইসলাম সহ সব যে দিয়ে দেওয়া, এ যদি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক জিয়াউর রহমান হয়ে থাকে, কেন খন্দকার মোস্তাক কিন্তু অর্ডিন্যান্স বলে করেছেন, যে ওটা যদি হয়ে থাকে, তাহলে বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, যেটা খন্দকার মোস্তাকের নেতৃত্বে হয়েছে সামনাসামনি, সেটার দায় দায়িত্ব জিয়াউর রহমানের। আপনার কাছে আবার আসবে তৈমুর ভাই, আপনি শুনছিলেন সুভাষ সিংহ রায়ের বক্তব্য, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যে বহুদলীয় গণতন্ত্র যদি জিয়াউর রহমান সাহেব হয়ে থাকে, তাহলে বঙ্গবন্ধু খুনের দায় জিয়াউর রহমানের। এ ব্যাপারে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ, সুভাষদাকেও ধন্যবাদ। সুভাষদার শেষ কথা দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করতে চাই। আমি চেষ্টা করব একটা ফ্রুটফুল আলোচনা করার জন্য। তিনি বলছেন যে এই যে হত্যাটা 15 আগস্টে হত্যা, এই হত্যাটার নেতৃত্বটা আমরা জানি, এবং অফিসিয়ালি এবং ক্ষমতা বলে সবকিছু খন্দকার মোস্তাক আহমেদ। হু ওয়াজ খন্দকার মোস্তাক? খন্দকার মোস্তাক বিলংস টু আওয়ামী লীগ। খন্দকার মোস্তাক বিলংস টু এই যে দল আজকে ক্ষমতায়, যে আওয়ামী লীগ যার কথা বলে, তিনি এটার অন্যতম নেতা, এবং যেই 5 জন মূল নেতা ছিলেন, সেই মূল নেতার উনি একজন। এবং যে প্রবাসী মুজিবনগর যে সরকার গঠন হয়, প্রথম সরকার গঠনের মধ্যে তিনি মোস্তাক ছিলেন। এবং এই যে ইন্ডিমিডিয়েট বিল, এটাও পাশ করছেন খন্দকার মোস্তাক। অর্ডিন্যান্স পাস করছেন, অর্ডিন্যান্সটা আইন করছেন জিয়াউর রহমান, অর্ডিন্যান্স পাস করছেন খন্দকার মোস্তাক। 20টা বলছেন খন্দকার মোস্তাক। পরবর্তী সময় এই যে করছেন, ওই সময় যে গভর্নমেন্ট সরকার যে গঠন করা হয়েছিল, যাদের নামগুলো উনি তিনি বললেন, তারাও কিন্তু তাই বিলংস টু আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগের লোক ছিল, আওয়ামী লীগের মন্ত্রী ছিল, এবং দলের খুব প্রভাবশালী লোক ছিল। তখন কিন্তু জিয়াউর রহমানের উদ্ভব হয় নাই। বরঞ্চ আপনি দেখবেন যে ওই সময় ইতিহাসগুলো যদি আপনি দেখেন, 15 আগস্ট থেকে 7ই নভেম্বর পর্যন্ত, এর মধ্যে কিন্তু জিয়াউর রহমানের জীবনটাও একটা সংকটপূর্ণ অবস্থায় চলে গেছিল। তিনিও কিন্তু গ্রেপ্তার অবস্থায় ছিলেন, বাড়িতে অন্তরীণ অবস্থায় ছিলেন। ওই সময় ওই ইতিহাসগুলি যদি দেখেন, পরিষ্কারভাবে আপনার কাছে একটি জানবো না তৈমুর ভাই, আমি আপনার কাছে তখন টেনশন ফিল করছেন যে প্রশ্ন থাকবে। আমরা ব্রেকে যাব, ব্রেকের পরে থেকে আমাকে সময় দিতে হবে। অবশ্যই আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে আপনার কাছে। আপনি কি খন্দকার মোস্তাককে বলছেন যে এটি আওয়ামী লীগের তৈরি কিনা, এটি আপনি আমাকে ব্যাখ্যা করবেন ব্রেকের পরে এসে। দর্শক মণ্ডলী, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি প্রথম পর্বে। ব্রেকের পরে ফিরে এসে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন।
কি চেয়ার বানাইলি? ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকি লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। ওই জাক্কাস করে দুইটা চা দাও, চায়ের হাতর সাথে খাইলে বুঝবেন। চাইলাম ছেড়ে দিলা লবণ। ইদানিং চোখের সমস্যা। সমস্যা তোমার চোখের না, সমস্যা বাতির। সমাধান একটাই। কি সমাধান? ক্লিক 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 এনার্জি ল্যাম্প টানা 10,000 ঘন্টা লো ভোল্টেজে দেয় দিনের মতো ঝকঝকে আলো। ক্লিক এনার্জি সেভিং ল্যাম্প। হাই কন্ট্রাস্ট পিকচার কোয়ালিটি এবং স্টাইলিশ আউটলুকের অ্যাডভান্সড আইপিএস অ্যান্ড WHADS টেকনোলজির প্যানেলযুক্ত ওয়ালটন এলইডি টিভি। সময় এখন বাংলাদেশের। ওয়ালটন আমাদের পণ্য। কোনো সমস্যা? এটা কোনো বাড়ি হলো বাবা? লজ্জায় কাউকে আসতে বলতে পারি না। যেমন আছিস তেমন থাক বাবা, এবার বাড়ি বানাতেই হবে। এত বাড়ি বাড়ি করছিস, একদিন বাড়ি ভেঙে চাপা পড়ে মরবি। লোকজন ভেঙে পড়ার ভয়ে কি বাড়ি করছে না? তোমার বন্ধু তো যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ার, তাকে ফোন করে দেখো না। তুই তো জানিস আমার তো সবই ভেঙে পড়ে। কি করি বল? এত ভয় পেলে চলে? তুই যুক্তরাজ্য থেকে আমার জন্য রড পাঠা। যুক্তরাজ্য থেকে রড পাঠানো লাগবে না। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। 50 লক্ষ সাইক্লিক লোডিং এ ভূমিকম্প সহনীয়, তাই ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তুই নির্দ্বিধায় বন্দর স্টিলের রড দিয়ে বাড়ি বানাতে পারিস। তুই আমাকে বাঁচালি। আর নয় গড়াগড়ি, এবার হবে শক্ত বাড়ি। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত, যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত। টপার প্রেসার কুকার, সময়টা আমাদের। হাই কন্ট্রাস্ট পিকচার কোয়ালিটি এবং স্টাইলিশ আউটলুকের অ্যাডভান্সড আইপিএস অ্যান্ড WHADS টেকনোলজির প্যানেলযুক্ত ওয়ালটন এলইডি টিভি। সময় এখন বাংলাদেশের। ওয়ালটন আমাদের পণ্য। রিগেল স্টিল আলমারি এর পাউডার স্প্রে পারফেক্ট কালার টেকনোলজির কারণে থাকে আজীবন রঙিন। রিগেল স্টিল আলমারি, যেমন ডিউরেবল তেমন এফোর্ডেবল। শেষ। কি চেয়ার বানাইলি? ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকি লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। আমার একটাই যক্ষের ধন আছে, আমার মানিক, আমার একমাত্র ছেলে আপন। ও যেদিন প্রথম ইউনিভার্সিটিতে গেল, আমার মনে হয়েছিল ছেলেটা বুঝি বড়ই হয়ে গেল। ইউনিভার্সিটিতে গিয়ে ওর অনেক বন্ধু হলো। ওদের মাঝে কেউ কেউ বাসাতেও আসতো, কিন্তু একজন ছিল যে প্রায়ই আসতো। ওই ছেলেটার সাথে আপন অনেক সময় কাটাতো। মাঝে মাঝে 2-3 দিনের জন্য বাসার বাইরেও থাকতো। কি নাকি ইউনিভার্সিটির কাজ। আমি ভাবতাম ছেলেটাকে সত্যি মানুষ করতে পারলাম তো। একদিন সকালে আপন কেমন যেন তাড়াহুড়ো করে বাসা থেকে বেরোচ্ছিল। যাবার আগে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। যখন ফোন করে একজন বলল টেলিভিশন অন করতে, আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার আপন ওনাকে নাশকতা করতে গিয়ে ধরা পড়েছে। আমার আপন আর আমার থাকতো না 4 দেয়ালের জেলখানায়। আজ সে চিরবর্তী। এরকম যাতে আর কোনো আপন পথভ্রষ্ট না হয়, তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা। চোখ রাখুন আপনার প্রিয়জনের উপর।
দর্শক মন্ডলী, ফিরে এলাম ব্রেকের পরে। জনাব তৈমুল আলম খন্দকার, আপনার কাছে ছিলাম। আপনার কাছে আমার একটি সুস্পষ্ট প্রশ্ন ছিল। আপনি আপনার কাছে দুটি প্রশ্ন আমার। একটি হচ্ছে, সুভাষ সিংহ রায় বলেছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব যদি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়ে থাকেন তাহলে বঙ্গবন্ধুর হত্যার দায় তাকে নিতে হবে। এই প্রশ্নটির সুস্পষ্ট উত্তর আপনার কাছ থেকে চাই। আরেকটি প্রশ্ন হচ্ছে, খন্দকার মোশতাককে আপনি বলেছেন আওয়ামী লীগের তৈরি। এই বিষয় দুটি আপনি যদি অবতারণা করেন। আমি সুভাষ সিংহ রায়ের কথা দিয়ে কথা শুরু করতে চাই। তিনি বলছেন যখন দেশের স্বাধীনতা যুদ্ধ চলতেছিল, যখন এই ক্যাবিনেট গঠন হয়, তখন থেকেই কিন্তু ষড়যন্ত্রটা শুরু করছে। কে করছে? খন্দকার মোশতাক। খন্দকার মোশতাক তখন থেকে ষড়যন্ত্র শুরু করছে। তো সেই সময় তো জিয়াউর রহমানের অবস্থানটা কী ছিল? হি ওয়াজ এ সিম্পল মেজর। তখন শুধু তার কণ্ঠে আমরা একটা আওয়াজ শুনছি যে আমি উই রিভল্ট, এবং এই সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত, যুদ্ধে জয়লাভ না করার মতো আমাদের সংগ্রাম চলবে। কথাটা শেষ করতে দেন। ওই সময় থেকে মানুষ এই মেজর জিয়াকে চিনে। মেজর জিয়াকে কিন্তু কোনো ষড়যন্ত্রকারী হিসাবে বা কোনো কিছু হিসাবে কিন্তু মানুষের কাছে পরিচিত না। আমি কথাটার মধ্যে আসবো, সুযোগ দেবেন। যে ওই ষড়যন্ত্রটা শুরু হয়েছে মোশতাকের মাধ্যমে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ডে অফ ইন্ডিপেন্ডেন্স, ওই সময় থেকে শুরু হয়েছে। এটা সুভাষ সিংহ রায় একজন কলামিস্ট, তার বক্তব্য। এবং তার সাথে সহযোগী কারা ছিল? তাদের সহযোগী ছিল আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছেন। ওই সময় কে ছিল? যখন 15ই আগস্ট হয় 75-এ, তখন এই সেনাবাহিনী প্রধানটা কে ছিল? জেনারেল শফিউল্লাহ। জেনারেল শফিউল্লাহ তৎসময়ে কিন্তু এই সেনাবাহিনীর প্রধান ছিল। এবং পরবর্তী সময়ে কিন্তু তিনি আওয়ামী লীগের টিকেটে এই রূপগঞ্জ এলাকা থেকে এমপি হয়েছেন। এখানে একটু আমি আপনার সাথে সাপ্লিমেন্ট করি। কথাটা শেষ করার পর সাপ্লিমেন্ট করেন। এবং যারা আজকে এই অনেক কাছের লোক, এই সরকারের উপদেষ্টা এসটি ইমাম, হোয়াট ওয়াজ হিজ পজিশন? সে কি ছিল? কর্নেল উসমানীর ভূমিকাটা তখন কি ছিল? এবং অন্যান্য যারা ওই সময় ক্যাবিনেটটা গঠন করছে, তারা তো আওয়ামী লীগের লোকে ছিল। এবং আমি বলতে চাই যে খন্দকার মোশতাক আওয়ামী লীগেরই, এবং আওয়ামী লীগ হিসাবে সে পরিচিত ছিল। এখন বিতর্কত আপনাকে কোনো কাহিনী আছে কিনা সেটা আপনারা বলতে পারবেন। আরেকটা বিষয় হলো যে 25/1/1975 পার্লামেন্টে একটা বিলের মাধ্যমে এই সব দলকে বিলুপ্ত ঘোষণা করে দিয়ে একটা দল গঠন করা হলো, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে সংক্ষেপে মানুষ বাকশাল হিসেবে চিনে। ওই বাকশাল করার পরে তো কোনো দলের অস্তিত্ব রইল না, কোনো অস্তিত্ব থাকে না। তো এই আগে তো বহুদলীয় ছিল। এবং আমাদের যে সংবিধান, এত রক্তের বিনিময়ে, এত মা বোনের ইজ্জতের বিনিময়ে যে সংবিধানটা রচিত হইল, সেই সংবিধানের এবং স্বাধীনতার যে মূল উদ্দেশ্য, যে 4টা পয়েন্ট, যে 4টা উপাদান, সেই 4টা উপাদানের মধ্যে একটা উপাদান হলো গণতন্ত্র। সেই গণতন্ত্র কিন্তু বুলণ্ডিত হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল যখন বাকশাল গঠন করা হলো। এবং সেই প্রক্রিয়া থেকে কিন্তু দেশ ছুটে আসে নাই। এখন যে কথাটা হচ্ছে, এখনও কিন্তু গণতন্ত্র দেশে নাই। এখন গণতন্ত্র নামটা আছে, এটা আছে, কিন্তু গণতন্ত্রের যে ডেফিনিশন সেটা কিন্তু পাল্টে গেছে কীভাবে? যেমন আব্রাহাম লিঙ্কন বলছেন যে ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এখন ঠিকই আছে, অফ দ্য পিপল হলো ডবল এফ, এই অফট হলো বাদ, অফ, এই যে রুট অফ অন, এই অফ দ্য পিপল। বাই দ্য পিপল হলো BY বাই না, এখন BYE বাই, বিদায় দেওয়া, গুড বাই। তারপরে আরেকটা কি আছে, ফর দ্য পিপল, ফরবিট, ফরের জায়গায় এসে গেছে ফরবিট, এটা পরিত্যক্ত করা। দেশে গণতন্ত্রের কথা যদি বলতে চান, গণতন্ত্রের কথা যদি বলতে চান, তো বহুদল গণতন্ত্র। আমরা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ আলতাফ হোসেন বলছিলাম যশোর থেকে। জি,
যে আমি তৈমুর ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন উনি কেন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার না করে কেন উনি তাদেরকে পুরস্কৃত করলেন? ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উনি একটি মূল্যবান প্রশ্ন করেছেন। তবে তৈমুল আলম খন্দকার, আপনার সাথে আমি কিছু সাপ্লিমেন্ট করি। আপনি রেকর্ড দেখেন। আমি একটু সাপ্লিমেন্ট করতেই হবে আপনাকে। বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে আপনাকে ইতিহাসটা অবশ্যই জানতে হবে। খালেদ মোশাররফের নেতৃত্বে কিন্তু একটি দল বঙ্গভবনে প্রবেশ করেছিল খন্দকার মুস্তাককে নেওয়ার জন্য। সেখানে মেজর নাসির উদ্দিন, ক্যাপ্টেন দীপক, আজকের মন্ত্রী, আগে মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন তাজ, তারা কিন্তু গিয়েছিলেন এবং খন্দকার মুস্তাক একটি ক্যাবিনেট মিটিং করেছেন। ক্যাবিনেট মিটিং শেষ করে ক্যাবিনেট রুমে ঢুকে তারা কিন্তু এই ক্যাবিনেটটিকে ডিসলভ করে কিন্তু তাকে পদত্যাগ করতে বাধ্য করে। সেখানে যে আপনি বলছেন যে খন্দকার মুস্তাক আওয়ামী লীগের সাথে জড়িত, এই কথাটিকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানতে পারছি। আপনি ব্যক্তিগতভাবে যদি নাও মানেন, কিন্তু খন্দকার মুস্তাক এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের অন্যতম আস্থাভাজন এবং অন্যতম একটা সিফারশাল ছিল, এই কথা কেউ আপনার কাছে আবার আসবো না। আমার কথা শেষ করতে দেন। এখন প্রশ্নটা হলো যে আপনি কথার জোরে অনেক কথা বলতে পারবেন, কিন্তু বাস্তবতা যা জিনিস জনগণ ইতিহাসকে করতে পারবেন না আপনি। এখন কু কাউন্টার কু বা দখল পুনর্দখল এসব অনেক কিছু হইতে পারে, কিন্তু সেই ইতিহাস থাকতে পারে, কিন্তু কার কি ভূমিকা ছিল সেটাকে আপনি মূল্যায়ন করতে হবে। আপনি দুইটা জিনিস এখানে আসছে। আপনি যে কথাটা আপনি প্রশ্নটা শুরু করছিলেন সেই প্রশ্নটার মধ্যে থাকেন, তবে আলোচনাটা করতে সুবিধা হবে। সেটা হলো যে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা জিয়াউর রহমান, এটাকে আপনি মানতে চান না। এটা ব্যাখ্যা দিই আমি, যে যখন 75-এর 25শে জানুয়ারিতে আপনার হয়ে গেল, একটা বিলের মাধ্যমে সংসদে আপনি একটা দল গঠন করলেন, তখন তার বহুদলীয় থাকে না। বহুদলীয় গণতন্ত্র, বহুদল তো সেখানে স্টপ হয়ে গেল আইন অনুযায়ী। পরবর্তী সময়ে যখন আবার এটা চালু হইল, এটা কার আমলে চালু হইল, বহুদলটা কার আমলে চালু হইল, তখন যে রেজিস্ট্রেশনটা হইল প্রেসিডেন্ট অর্ডার অনুযায়ী, যে রেজিস্ট্রেশন শুরু হইলো যে আওয়ামী লীগ রেজিস্ট্রেশন করতে পারবে, বিএনপি আপনি বলতে চাচ্ছেন জিয়াউর রহমান সাহেব এটিকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। না, বহুদলীয় গণতন্ত্র যদি বলেন তো বহুদলীয় গণতন্ত্র আগে বহুদলীয় গণতন্ত্র ছিলই। আগে দেশ স্বাধীনতার আগেও বাংলাদেশে অনেকগুলি দল ছিল, স্বাধীনতার পরও দল ছিল। আপনার কাছে ফিরবো, তার আগে আমরা একটু সুভাষ সিংহ রায় আপনার কাছে, যে আপনি শুনছিলেন তৈমুল আলম খন্দকারের বক্তব্য এবং উনি এটিকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আপনার মন্তব্য। শাহেদ ভাই, দর্শক নিশ্চয়ই লক্ষ্য করছে যে অ্যাডভোকেট তৈমুল আলম খন্দকার তার এই যুক্তি উপস্থাপন করতে যে তার বেশ কষ্ট করতে হচ্ছে। কারণ দুইজনের তো একই মেরুতে, আমাকে তো একই মেরুতে। বাংলাদেশে 16 কোটি মানুষ বিশ্বাস করে যে রাজনীতির প্রেক্ষাপটটা কি। আমারে গত দুদিন আগে এক টেলিভিশন টক শোতে জিজ্ঞেস করলেন যে বেগম খালেদা জিয়া এবার যে তার জন্মদিন পালন করেননি, তো এইটা ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আমার প্রথম বক্তব্য হচ্ছে যে করেননি, তার ব্যাখ্যা মান্নান মেজর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন, গয়েশ্বর রায় দিয়েছেন। আমি ওই ব্যাখ্যায় যাব না। আমি আগে প্রায় ভাবতাম যে বেগম খালেদা জিয়া এই জন্মদিনটা কেন পালন করে। প্রতিটা বিষয়ে বিএনপির দোষ ধরা রইল যদি আপনাদের কালচার হয়ে থাকে। আলোচনা চলবে না প্লিজ। আপনি এখন এরকম অধৈর্য কোনোদিন ছিলেন না, আপনি আজকে অধৈর্য হয়ে পড়ছেন। তো আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে বেগম খালেদা জিয়া আসলে রাজনীতি এভাবে তো বোঝেন না, যে কারণে এরকম হয়। পরে বুঝলাম যে না, কারণ আছে। না, এখানে একটা কথা, প্লিজ আমি কিন্তু 30 সেকেন্ড বলবো। আপনার নেতাকে আমি সম্মান দেওয়া কথা, সম্মান দেওয়া কথা না বললে কিন্তু আমি আলোচনা করবো না। দর্শক আসসালামু আলাইকুম, সমালোচনা থাকবে কিন্তু কথা বলতে হবে সম্মান দিয়ে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি তৈমুল আলম খন্দকার। প্রশ্ন এটা যে উনি বললেন, জিয়াউর রহমান বলছেন যে আমরা যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব। কিন্তু আমার কথা হচ্ছে যে সর্বপ্রথম যে কথাটা ছিল যে গ্রেট প্রেসিডেন্ট
শেখ মুজিবুর রহমানের নির্দেশে আচ্ছা, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। সুভাষদা, আমরা আপনার কাছে ফিরবো, একটা ব্রেকে যাব, ব্রেকেতে ফিরে আপনার কাছে ফিরবো। দর্শক মন্ডলী, আমরা এই আলোচনায় আরো ফিরবো, একটি ব্রেকে যাচ্ছি। ব্রেকের থেকে ফিরে সুভাষ সিংহ রায় এবং তৈমুল আলম খন্দকারের কাছে আমরা ফিরবো। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ওই জাক্কাস করে দুইটা চা দাও, চায়ের হাতর সাথে খাইলে বুঝবেন। ইদানিং চোখের সমস্যা। সমস্যা তোমার চোখের না, সমস্যা বাতির। সমাধান একটাই। কি সমাধান? ক্লিক 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 এনার্জি ল্যাম্প টানা 10,000 ঘন্টা লো ভোল্টেজে দেয় দিনের মতো ঝকঝকে আলো। ক্লিক এনার্জি সেভিং ল্যাম্প। গভীর মনোযোগ, লক্ষ্যে প্রখর দৃষ্টি, অনুপ্রেরণা সামনে যাওয়ার, ছুটে চলা তীব্র গতিতে। ছুটে চলার এই তীব্র গতি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন সতেজ খাবার। আর সতেজ খাবারের জন্য ওয়ালটন রেফ্রিজারেটর। ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ 100% কপার কন্ডেন্সারে তৈরি ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি, যা খাবারকে রাখে প্রকৃতির মতোই সতেজ। ওয়ালটন, আমাদের পণ্য। সময় এখন বাংলাদেশে। ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত, যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত। ট্রাপার প্রেসার কুকার, সময়টা আমাদের। সহ্য হবে তো? ঠান্ডা ঠান্ডা প্রাণ লাসি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। কোনো সমস্যা? এটা কোনো বাড়ি হলো বাবা? লজ্জায় কাউকে আসতে বলতে পারি না। যেমন আছিস তেমন থাক। বাবা, এবার বাড়ি বানাতেই হবে। এত বাড়ি বাড়ি করছিস, একদিন বাড়ি ভেঙে চাপা পড়ে মরবি। লোকজন ভেঙে পড়ার ভয়ে কি বাড়ি করছে না? তোমার বন্ধু তো যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ার, তাকে ফোন করে দেখো না। তুই তো জানিস আমার তো সবই ভেঙে পড়ে। কি করি বল? এত ভয় পেলে চলে? তুই যুক্তরাজ্য থেকে আমার জন্য রড পাঠা। যুক্তরাজ্য থেকে রড পাঠানো লাগবে না। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। 50 লক্ষ সাইক্লিক লোডিং এ ভূমিকম্প সহনীয়, তাই ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তুই নির্দ্বিধায় বন্দর স্টিলের রড দিয়ে বাড়ি বানাতে পারিস। তুই আমাকে বাঁচালি। আর নয় গড়াগড়ি, এবার হবে শক্ত বাড়ি। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100% কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে। মার্সেল রেফ্রিজারেটর। রিগেল স্টিল আলমারি এর পাউডার স্প্রে পারফেক্ট কালার টেকনোলজির কারণে থাকে আজীবন রঙিন। রিগেল স্টিল আলমারি, যেমন ডিউরেবল তেমন এফোর্ডেবল। শেষ। কি চেয়ার বানাইলি? ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকি লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। জীবনের শুরুটা কান্না দিয়ে, তবে তা কান্নাময় নয়। হাজারো অনুভবের জীবনে অভিমান আছে, মান ভেঙে ফেরা আছে, আছে নিঃশর্ত সমর্পণ, আছে ভেসে যাওয়া, আছে নির্ভরতার আশ্রয়, আছে শব্দ কথায় মধুবারতা, আছে বানভাসী সুখ। জীবনের শুরুটা কান্না দিয়ে, তবুও জীবন আনন্দময়। ওয়ালটন মোবাইল হোক আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর সাক্ষী। সময় এখন বাংলাদেশের। ওয়ালটন। সুন্দরের মাঝে অসুন্দরের বাস। একটা অসুন্দর অনেক সুন্দরকেই নষ্ট করে দিতে পারে। তোমাদের এই পথ আমার জন্য না। আপনার আশেপাশে এমন ঘটনাও ঘটছে, এড়িয়ে গেলে নিজেও আক্রান্ত হতে পারেন।
কি করবেন? খুব সহজ। আপনার মোবাইল ফোন থেকে হ্যালো সিটি অ্যাপটি ফ্রি ইনস্টল করুন। জঙ্গিবাদ, সাইবার অপরাধ, জালিয়াতি বা অস্ত্র বিস্ফোরকের তথ্য জানাতে বেছে নিন আপনার অপশন। ঘটনার স্থানকাল বিস্তারিত লিখে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন ভিডিও এবং ছবিও। ইচ্ছে করলে নিজের পরিচয়টাও গোপন রাখতে পারবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। সচেতন হন, আপনার সচেতনতাই আপনাকে রক্ষা করবে। দর্শক মন্ডলী, ফিরে এলাম ব্রেকের পরে। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন। না, আমি আশা করব আমি যখন কথা বলবো আমার নেতা তৈমুর আলম খন্দকার মন দিয়ে শুনবেন। জি হ্যাঁ, মন দিয়ে এবং রবীন্দ্রনাথ আলোচনা করবেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নেতাকে অসম্মান করে কথা বলবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন যে শুধু বলিবার প্রতিভা নয়, শুনিবার প্রতিভাও থাকিতে হইবে। অবশ্যই। তাই শুনিবার প্রতিভার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি বলেছিলাম যে বেগম খালেদা জিয়া যে জন্মদিনটা পালন করেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত জন্মদিন এই কারণে তিনি করেন না, তিনি অনেক গভীরের কারণে করেন। কেননা ওই 15ই আগস্ট 1975 সালেই শুধু তার জন্মদিন না, তার দল বিএনপির জন্মদিন এবং তার স্বামী জিয়াউর রহমানের জন্মদিন। কেননা এই যে রক্তাক্ত আগস্টের কথা বলছেন, এই রক্তাক্ত আগস্টের মধ্যে দিয়ে বিএনপির জন্ম। যেহেতু জিয়াউর রহমানের রাজনীতি শুরু এখান থেকে, বিএনপির রাজনীতি শুরু এখান থেকে, অতএব জন্মদিন পালনটা যথার্থই বলে আমার কাছে একার্থে মনে হয়েছে। এবং আরেকটি বিষয় যে জনাব তৈমুর আলম খন্দকার যে কথাটা বলছেন, খন্দকার মোস্তাক আওয়ামী লীগের সাথেই ছিলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এই দলের সদস্য হবার জন্যে, নির্বাহী কমিটির সদস্য হবার জন্যে জিয়াউর রহমান সাহেব এমন কোনো জায়গা নেই সেখানে তদবির করেন নাই। এবং একমাত্র ডেপুটি চিফ জিয়াউর রহমান সাহেব, তিনি এই বাকশালের স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন, তদবির করে হয়েছিলেন। 2, লেফটেন্যান্ট কর্নেল হামিদ সাহেব একটা বই লিখেছেন যে 3টি অভ্যুত্থান এবং একটি ষড়যন্ত্রের কাহিনী। সেখানে লিখছেন সাইদুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধার কাছে কর্নেল হামিদ সাহেব পরিচয় করে দিয়েছিলেন জিয়াউর রহমানকে। কেননা জিয়াউর রহমানের সাহেবের ওনার পোস্টিং হয়েছিল দেশের বাইরে। তিনি নানান দিকে যখন ঘোরাফেরা করছেন, নানান রকম ব্যাপারে মাথা গলান, তখন জিয়াউর রহমান সাহেবের পোস্টিং দিয়ে দেওয়া হয় দেশের বাইরে, পূর্ব জার্মান অথবা বেলজিয়ামে। ওইটা ঠেকাবার জন্য জিয়াউর রহমান সব জায়গায় তদবির করেছেন। তদবির করার এক পর্যায়ে কর্নেল হামিদ সাহেবের কাছে আসেন। কর্নেল হামিদ পরিচয় করে দেন সাইদুর রহমানের সাথে, মুক্তিযোদ্ধা। তার সাথে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাকের খুব ভালো সম্পর্ক ছিল। এই একটা প্রেক্ষাপট উনি উল্লেখ করছেন। বঙ্গবন্ধু মৃত্যুর কয়েক মাস পরে হঠাৎ করে সাইদুর রহমান সাহেব কর্নেল হামিদকে একদিন ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছেন, কর্নেল সাহেব, আপনার জন্য বাংলাদেশের সবচেয়ে খারাপ ঘটনাগুলো ঘটেছে। তো বলছে, কেন, কি কারণে বললেন? বলে, আপনি সেই ব্যক্তি জিয়াউর রহমানকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই পরিচয় করে দিয়েছিলেন বলেই আমরা সবাই মিলে তদবির করে তাকে বিদেশি পোস্টিংটা বন্ধ করেছি। যদি বিদেশি পোস্টিং হয়ে যেত তাহলে 15ই আগস্ট হতো না, 3রা নভেম্বরও হতো না, 7ই নভেম্বরও হতো না। অতএব এই সব কিছুর জন্য আপনি দায়ী। বাংলাদেশের ষড়যন্ত্র রাজনীতি যদি কেউ প্রেক্ষাপট তৈরি করে থাকেন, বঙ্গবন্ধু মৃত্যুর পরে কিন্তু জিয়াউর রহমান সাহেব করেছে। যখন ডেপুটি চিফ, তার দায়িত্ব এবং তার সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে রক্ষা করার, তিনি তখন দায়ী সেভ করছিলেন। যখন তাকে বলা হয়, সে বলে, সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। এবং এই ষড়যন্ত্রগুলো তো একদিনের না, অনেক দিনের ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র যদি বলে থাকেন যে খন্দকার মোস্তাক আওয়ামী লীগের লোক ছিল, জিয়াউর রহমান সাহেব কার লোক ছিলেন? জিয়াউর রহমানের স্ত্রী কার লোক ছিলেন? বঙ্গবন্ধুর লোক ছিলেন। এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সর্বশেষ দল, সেই দলের স্থায়ী কমিটির সদস্য হচ্ছেন জিয়াউর রহমান সাহেব। 1, 2, যদি এই দলই হয়ে থাকে, মীর জাফর তো ইয়ের সেনাপতি ছিলেন, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিলেন। আমরা কি বাংলার প্রেক্ষাপট হিসাব করতে গেলে, কি রাজনৈতিক ইতিহাস রচনা করতে গেলে কি আমরা বলবো মীর জাফর সিরাজউদ্দৌলার লোক ছিলেন? এই যে ব্যাপারগুলো, এগুলো তো ভ্রান্তি বিলাস। এবং এই ভ্রান্তি বিলাস, আপনাকে একটা জিনিস ক্যামেরা দেখাতে পারবে কিনা? আমার কাছে একটা গেজেট প্রোক্লামেশন আছে, বাংলাদেশ সরকারের গেজেট। সেই গেজেটের সময়কাল আছে 5ই নভেম্বর। আমি পড়ছি, একটু সময় দেন আমাকে।
A 3-member judicial inquiry commission is hereby constitute the hold the immediate judicial inquiry into the circumstances under which 4 prominent person মানে জেল হত্যার কাণ্ডের কথা were brutally murdered in Dhaka Central Jail recently. The commission will be headed by Justice Asanuddin Chaudhary, Justice K.M. Saban, Justice Said Mohammad Hossain of Bangladesh as member. Then আমি সংক্ষেপ করে বলছি, the inquiry commission will also investigate under which circumstances some of criminals were given safe passes to leave the country. খন্দকার মোস্তাকের স্বাক্ষর 5 তারিখে নভেম্বর মাসে তিনি এই গেজেট নোটিফিকেশন করেন। খন্দকার মোস্তাক কি কারণে, কোন রহস্যজনক কারণে গেজেট নোটিফিকেশন করেছিলেন আমার এই ইতিহাস আমার জানা নেই, কিন্তু 7 তারিখের পরে তো মহান নেতা, গণতন্ত্রের প্রবর্তক, গণতন্ত্রের ধ্বজাধারী জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন। তারপরে 9 তারিখে এটা বাতিল করলো কে? তখন রাষ্ট্র ক্ষমতা কার হাতে ছিল? কিভাবে পরিচালনা করেছিল রাষ্ট্র? এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত 11,000 যুদ্ধবন্দী কারাগারে ছিল যুদ্ধ অপরাধের অভিযুক্ত হয়ে। সেই 11,000 যুদ্ধবন্দীকে গেট খুলে দিল কে? জিয়াউর রহমান সাহেব। এবং এই জন্য ইতিহাস দেখাতে চান, আপনি আমাকে সময় দেন, টেলিভিশনের ক্যামেরা অন করেন, আমি একটার পর একটা ডকুমেন্ট দেখাবো। আচ্ছা, এই কথাগুলো সময়টা আমাদের ওইভাবে এই কথাগুলো বলাটা খুব দুঃখজনক। যদি না থাকেন তা আলোচনা তো করা যাবে না। খুবই দুঃখজনক ঘটনা যে যদি বলা হয় খন্দকার মোস্তাক হচ্ছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ তো ডেপুটি খন্দকার মোস্তাক কার লোক বলেন? আপনি বলেন না খন্দকার মোস্তাক। যদি এটা হয়ে থাকে, অনেক কথা বলছেন যে কথা জবাব দেওয়ার জন্য ডেপুটি চিফ যে ছিলেন জিয়াউর রহমান সাহেব, বাকশালের স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তিনি কার লোক ছিলেন? শোনেন খন্দকার, আমরা কোনো হত্যাকেই সাধুবাদ জানাই না। একজন গণতান্ত্রিক কর্মী হিসাবে সাধুবাদ জানাই। সমস্ত খুনিদেরকে বিদেশে জিয়াউর রহমান তো হত্যা করছে, সে হত্যা কই করলো? জিয়াউর রহমান হত্যা হলো। এই হত্যা বিচার কোন জানেন আপনি? জিয়াউর রহমান কেন হত্যা হলো? আপনি জানেন বিচার? আপনি যদি এই দেশে আপনি হত্যার বিচার জানেন কখনো? এই দেশের দেশপ্রেমিক নাগরিক হন, আপনি তো সকল হত্যারই বিচার চাবেন। আপনি করেননি তো। আপনি চান না। আপনি তো ক্ষমতায় ছিলেন। আপনি তো ক্ষমতায় ছিলেন। শুধু একতরফা কথা বলবেন না। আরে না, একতরফা কথা বললে তো ভুল করছেন। হয় না। আপনার নেতা কখনো এই হত্যার বিচার প্রক্রিয়া করেনি। বঙ্গবন্ধুর মেয়ে হত্যার বিচার করেছে, তার স্ত্রী সময় দিতে হবে। বিচার করেনি। না, আপনি যদি ক্ষমতা বড়ায় দেয়, আপনি শুধু একতরফা কথা বলে জানতে তো হবে না। এখানে আপনি রেকর্ড অনুযায়ী কথা বলতে হবে এবং যুক্তি দিয়ে কথা বলতে, এবং সব কথাই যদি আপনি নিয়ে আসেন তাহলে জব দিব কয়টা আনলেন, জিয়াউর রহমান তো শুরু করলেন, আবার বিভিন্ন জায়গায় চলে গেলেন। একটা জায়গায় তো আপনাকে থাকতে হবে নাকি? একটা কথাটা কথাই বলুক, নামটি বলে প্রশ্নটি করুন। আমি তমুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল যে উনি বললো বহুদলীয় গণতন্ত্রের উদ্ভাবক স্বাধীন বাংলা শেষ নবাব জিয়াউর রহমান, তাহলে স্বৈরতন্ত্রের উদ্ভাবকটা কে? থ্যাংক ইউ। আচ্ছা শোনেন, ঘটনাটা হইল যে আপনারা বলতে চাইতেছেন সব বিষয়টা একটা লোকের উপরে দায় কাঁদতে পড়তেছে, এটা হলো জিয়াউর রহমান। পরবর্তী সময় কার উপরে আসতেছে? এই খালেদা জিয়ার উপর। এই দুইটা নামই আপনারা বারবার বলতেছেন, এবং আরেকটা নাম বলেন সেটা হলো তারেক রহমান। আমরা তো বলিনি, আপনি বলবেন, আপনারা বলবেন। সে বলে প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরে ভাই, আরেক কথার মধ্যে কথা ডিস্টার্ব করে কথা ডিস্টার্ব করলে কেন? এটা একাডেমিক ডিসকাশন। আমি একটা কথা বললেই তো ইতিহাস হয়ে যাবে না, আপনি বললে এটা ইতিহাস হয়ে যাবে। আমি দুঃখিত। এবং আমি যদি কোনো রং কথা বলি সেটাও জনগণ আমাকে তিরস্কার করবে, আপনি বললে আপনাকে তিরস্কার করবে। আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় থাকি। এখন কথাটা হলো যে সব বিষয়ে দেখা যায় যে একমাত্র টার্গেট জিয়াউর রহমান এবং জিয়া পরিবার, যদি এক কথায় বলি। তো এখন যে এটা হিসাবটা হলো এরকম যে এখন প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর আগে প্রধানমন্ত্রী কে ছিল? আমার নেতা দেশনেত্রী খালেদা জিয়া। এর আগে প্রধানমন্ত্রী কে ছিল? এই মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কে ছিল? খালেদা জিয়া। মাঝখানে আসতে আমি আপনার কাছে ফিরবো, একটা ব্রেক নিতে হবে। শেষ পর্বে একটি ব্রেকে যাবো, ব্রেকের থেকে ফিরে এই আলোচনায় আরো ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন।
ঝাক্কাস করে দুইটা চা দাও, চায়ের হাতর সাথে খাইলে বুঝবেন। ইদানিং চোখের সমস্যা। সমস্যা তোমার চোখের না, সমস্যা বাতির। সমাধান একটাই। কি সমাধান? ক্লিক 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 এনার্জি ল্যাম্প টানা 10,000 ঘন্টা লো ভোল্টেজে দেয় দিনের মতো ঝকঝকে আলো। ক্লিক এনার্জি সেভিং ল্যাম্প। ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি, লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত, যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত। টপার প্রেসার কুকার, সময়টা আমাদের। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। এত সহ্য হবে তো? ঠান্ডা ঠান্ডা প্রাণ লাসি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। কোনো সমস্যা? এটা কোনো বাড়ি হলো বাবা? লজ্জায় কাউকে আসতে বলতে পারি না। যেমন আছিস তেমন থাক বাবা, এবার বাড়ি বানাতেই হবে। এত বাড়ি বাড়ি করছিস, একদিন বাড়ি ভেঙে চাপা পড়ে মরবি। লোকজন ভেঙে পড়ার ভয়ে কি বাড়ি করছে না? তোমার বন্ধু তো যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ার, তাকে ফোন করে দেখো না। তুই তো জানিস আমার তো সবই ভেঙে পড়ে। কি করি বল? এত ভয় পেলে চলে? তুই যুক্তরাজ্য থেকে আমার জন্য রড পাঠা। যুক্তরাজ্য থেকে রড পাঠানো লাগবে না। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। 50 লক্ষ সাইক্লিক লোডিং এ ভূমিকম্প সহনীয়, তাই ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তুই নির্দ্বিধায় বন্দর স্টিলের রড দিয়ে বাড়ি বানাতে পারিস। তুই আমাকে বাঁচালি। আর নয় গড়াগড়ি, এবার হবে শক্ত বাড়ি। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। রিগেল স্টিল আলমারি, এর পাউডার স্প্রে পারফেক্ট কালার টেকনোলজির কারণে থাকে আজীবন রঙিন। রিগেল স্টিল আলমারি, যেমন ডিউরেবল তেমন এফোর্ডেবল। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100 কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে। মার্সেল রেফ্রিজারেটর। শেষ। কি চেয়ার বানাইলি? ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল। এই নে স্টিকি লাগা, জীবনেও ছুটবো না। স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায়। ব্যাচেলারদের কিন্তু ভাড়া দেই না। আমরা সমস্যার ভাড়া অ্যাডভান্স করব। ঠিক আছে। বাড়ি ভাড়া ও সম্পর্ক করার আগে জেনে নিন কাকে বাড়ি ভাড়া দিচ্ছেন, কার সাথে সম্পর্ক করছেন। আপনার আমার একটু সচেতনতা
গড়তে পারে একটি নিরাপদ সমাজ। দর্শক মন্ডলী, ফিরে এলাম ব্রেকের পরে। জনাব তৈমুর আলম খন্দকার, আপনার কাছে আমি আসবো। আমাদের সময় সংক্ষেপ, আপনি যদি সংক্ষেপে বলেন এই 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আগস্ট মাস, এই আগস্ট মাসে কিন্তু 21শে আগস্টের মতন একটি গ্রেনেড হামলা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে জঙ্গিবাদও চলছে। একই সূত্রে গাথা বলে মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ, মনে করে বাংলাদেশের জনগণ। এই জিনিসটা থেকে, এই যে 21শে আগস্টের সেদিন যে গ্রেনেড হামলা হলো এবং সেই হামলাতে মাননীয় প্রধানমন্ত্রী তদানীন্তন বিরোধী দলের নেত্রী তাকে হত্যার একটি ষড়যন্ত্র করেছিল এবং সেটির কিন্তু কোনো বিচার সেদিন আপনাদের সরকার কিন্তু করেনি। এবং শুধু তাই নয়, সেদিন আইবি রহমান সহ আজকে সেদিন যারা মিছিলে গিয়েছিল বা মিটিং শুনতে গিয়েছিল, অনেক সাধারণ মানুষ এই স্প্রিন্টারের যারা কিন্তু এখনো নিয়ে ভুগছে। তো এটিকে কি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এক, আর দুই হচ্ছে এই যে সাম্প্রতিক আজকে যে আমরা জঙ্গিবাদের মধ্যে ভুগছি, এইখান থেকে আমাদের বেরোয় আসার উপায় কি? জি, দুইটা প্রশ্ন, সময় 2 মিনিট। 2 মিনিটের শেষ করা যাবে না। তারপরে বলি যে এই যে 21শে গ্রেনেড যে ঘটনাটা, এটাকে আমি নিন্দা করি। ফার্স্ট, যে একটা রাজনৈতিক দলের উপর একটা হামলা হওয়া উচিত না। এবং ওই হামলাটা কখন হয়েছে? যখন বিএনপি ক্ষমতায়। জি, ঠিক আছে। কিন্তু বিএনপির ভূমিকাটা আপনি তখন দেখবেন। বিএনপি ক্ষমতায়, বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপি এই ধরনের কোনো কাজ করে বিএনপি নিজের কাঁধে এই অপবাদ নেবে, এই ধরনের বোকা দল, এত বোকা বিএনপি না। কিন্তু আপনারা বারবারই আপনারা বলেন যে আমরা বলি না, আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগ বলে যে বিএনপি এই কাজটা করছে। আপনি দেখেন ওই সময়ের ঘটনাটা, এই বাংলা ভাই বিএনপি গ্রেপ্তার করছে। এই যে আমরা কিন্তু স্পেসিফিক এই 21শে আগস্টের যে হামলাটা দেখলাম, হান্নান তৈমুর খন্দকার, এখানে কিন্তু একটা জজ মিয়া নাটক সাজানো হয়েছিল। বলি কথাটা বলি। এই তারপরে এই মুফতি হান্নান, তাকে গ্রেপ্তার করছে বিএনপি এবং বিএনপি 1 কোটি টাকা ঘোষণা করছে। এই তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া পুরস্কার ঘোষণা করছে, কেউ যদি তথ্য দিতে পারো 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এখন সমস্যাটা কোথায় বলি? সমস্যাটা হলো এই যে এই যে জঙ্গিবাদটা এই পর্যন্ত যে আসছে, এটা এই যে কিছু হইলেই বিএনপি করছে, এটা একটা প্রচারে শুরু আপনারা বানায় ফেলছেন, আর কি আওয়ামী লীগ বানায় ফেলছে, সরকার বানায় ফেলছে। যেমন ধরেন এই যে নারায়ণগঞ্জে যে 21শে নারায়ণগঞ্জে যে গ্রেনেড হামলাটা হইলো এই যে আওয়ামী লীগ অফিসে, সেখানে কিন্তু 22 জন লোক মরছে। সেটার প্রধান আসামি করা হয়েছে আমাকে প্রধান আসামি করা হয়েছে। আমি 14 বছর সেটা মাথায় নিয়ে ঝুলছি। এখন কথাটা হইলো যে এটা কিন্তু পরবর্তী সময়ে এই যে আপনারা তারেক রহমানকেও জড়াইছেন যে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে, ওই সময় কিন্তু তারেক রহমানকে জড়ানো হয়নি। এখন প্রশ্ন হলো যে এই যে একটা আপনার কথা বলছেন যে জঙ্গিবাদটা এই পর্যন্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এক্সাজারেশন হচ্ছে, এটা থেকে আমরা কিভাবে এটার কারণ, এটা শুধু আমার বক্তব্য না, এটার বক্তব্যটা হলো সকল যারা এই রাজনীতির উপরে, পলিটিক্যাল সায়েন্সের উপরে যারা পড়াশোনা করেন, যারা বুদ্ধালোক, তাদের বক্তব্য হলো দেশে যখন গণতন্ত্র থাকে না, যখন একদলীয় শাসন শুরু হয়ে যায়, এক ব্যক্তির শাসন শুরু হয়ে যায়, তখন শেষ পর্যায়ে তখন কিন্তু এই দেশের মানুষের, এই দেশের পুরা অ্যাটমসফিয়ার উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। যখন এককভাবে দেশটা চলতে থাকে তখন কিন্তু জঙ্গিবাদের উত্থান হয় এবং সেটা পরিণতি আমাদের ভোগ করতে হচ্ছে। তো আমরা মনে করি যে জঙ্গিবাদ যদি প্রসার লাভ করে, এটা সবাই ক্ষতিগ্রস্ত। জঙ্গিবাদ কিন্তু দেখে আসবে না, বিএনপি আওয়ামী লীগ কাকে দেখে আসবে না। অতএব এখানে সলিউশনটা হলো যে একটা ঐক্যের প্রশ্ন। ঐক্যের কথা বললো আপনারা, সেটাকে খালেদা জিয়া যদি ঐক্যের কথা বলে সেখানে একটা বিরোধিতা সৃষ্টি হয়। আজকে এখন যদি খালেদা জিয়া বলে যে রৌদ্র উঠছে, আপনারা বলবেন না বৃষ্টি হচ্ছে, যদি বলে বৃষ্টি হচ্ছে আপনারা বললেন রৌদ্র উঠতেছে। এবং প্রত্যেকটা বিষয়ই আপনার এই সরকার তাকে সমালোচনা করে, এই জন্য করে যে সরকার মনে করে যে খালেদা জিয়া, জিয়া পরিবার, বিএনপি তাদের চোখের কাটা, কারণ পরবর্তী সময় জনপ্রিয়তার কারণে বিএনপি ক্ষমতা আসতে পারে। এখন কথাটা হলো যে সলিউশনটা চাই, সলিউশনটা হলো ঐক্য, ডায়লগ, ধন্যবাদ। বিএনপিকে উনি 21শে আগস্টের গ্রেনেড হামলাকে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন
এবং উনি বর্তমান জঙ্গিবাদকেও একটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমি ছোট ছোট করে 2-3টে কথা বলি অল্প সময়ের মধ্যে, কারণ সময়ের খুব সংক্ষেপ। বলছেন যে সরকার সমালোচনা করে। আজ থেকে 2 সপ্তাহ আগে আমাদের সময় পত্রিকার একটা শিরোনাম হয়েছিল বড় বড় অক্ষরে, যখন বিএনপি কমিটি দেওয়া হয়নি, তৈল খন্দকার ভাই উপদেষ্টা হয়নি, চমৎকার একটি শিরোনাম ছিল যে খালেদা জিয়াও বিএনপির নেতার কথা শোনে না, বিএনপির নেতারাও খালেদা জিয়ার কথা শোনে না। অতএব সমালোচনা আওয়ামী লীগের করার দরকার নেই। আজকে পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় যে আমাদের সময় কাদের পত্রিকা সেটা পড়ে, আপনি শুধু মনে করেন দিনকাল ছাড়া কোনো পত্রিকা নেই বাংলাদেশে, মনে করেন নয়া দিগন্ত ছাড়া কোনো পত্রিকায় নাই। গেল আরেকটি বিষয় যেটা বারবার বলার চেষ্টা করছেন, 21শে আগস্টের গ্রেনেড হামলার পর সাবের হোসেন চৌধুরী এবং আব্দুল জলিল রমনার থানার থেকে মতিঝিল থানায় লেফট রাইট করে বেরিয়েছে 3 দিন, মামলা পর্যন্ত নেওয়া হয়। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ তিনি একটা লেখা লিখেছিলেন 24শে আগস্ট, প্রথম আলো লিখে রাখেন, জঘন্য ভাষায় তিনি এর বিরোধিতা করেছিলেন, বলেছিলেন এর সরকারের ছত্রছায়ায় এই ঘটনাটি ঘটেছে। অতএব এগুলো এখন বলে লাভ নেই, বলে লাভ নেই এই কারণে যে এই কানে কিন্তু অনেকের কিন্তু পানি যাচ্ছে না, বিশেষ করে বিএনপির। এত বহু দলের গণতন্ত্র, এত গণতন্ত্রের নমুনা। 78 সালে যে জিয়াউর রহমান যে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, কিভাবে করেছিলেন? আসতে এটা সমস্যা না, 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 সমস্যা গ্রেনেড হামলা, না, না, আসবো 78 সালে করেছেন কিভাবে? সেনা প্রধান থেকে পদত্যাগ না করে। পৃথিবীর কোন ইতিহাসে এরকম বহু আমরা একদম শেষ পর্যায়ে, আমি যে 20 সেকেন্ডে একটু উত্তর দেন যে আমরা এই বর্তমান জঙ্গিবাদকে কিভাবে আমরা মানে এক কথায় যদি বলেন যে আমরা এখানে, আপনি কি প্রমাণ পাননি বাংলাদেশের মানুষ কিভাবে জঙ্গিবাদ বিরোধী ঐক্য হয়ে গেছে? 6 জন জঙ্গি যে গুলশানে যে নিহত হয়েছে, তাদের লাশ নিতে তার পরিবার পরিজনরা কেউ যাচ্ছে না, এটা বোঝেননি? মানুষ কিভাবে বিক্ষুব্ধ হয়েছে আপনি বোঝেননি? সর্বশেষ বোঝেননি মানুষের কিভাবে ঐক্য ঘটেছে বেগম খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে, যে কারণে সে জন্মদিন পর্যন্ত পালন করতে পারেনি জনরোষের ভয়ে। এই হচ্ছে আপনি তো কথা বলতেছেন আক্রোশ করে, আক্রোশ না, আমরা অনুষ্ঠানের কথা বলতে আলোচনা হবে না, তার এই আমাদের কথা বলতে হবে না। ফরিদউদ্দিন মাসুদ একাডেমিক ফরিদউদ্দিন মাসুদ যার নেতৃত্বে 1,10,000 আলেম যে ফতোয়া দিয়েছে সারা পৃথিবীব্যাপী, যেটা মানুষ গ্রহণ করেছে, তিনি একটা কথা বলেছেন, যেই দেশে জামাত আছে সেই দেশে কোনো আইএস এর প্রয়োজন নাই। ধন্যবাদ। এই জামাতকে নিয়ে ঐক্য চাই বিএনপি। ধন্যবাদ জনাব ধন্যবাদ খন্দকার। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম রক্তাক্ত আগস্ট। এই আগস্ট মাসে আমি প্রথমেই ব্যাখ্যা দিয়েছি, অনেকগুলো ঘটনা রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীও সংশয় ব্যক্ত করেছেন এই আগস্ট মাসে যেন আর কোনো ঘটনা না ঘটে, আমরাও তাই চাই। আমরা আজ এ পর্যন্তই, আগামীকালকে আবারও নতুন কোনো অতিথির সাথে দেখা হবে একই সময়। সে পর্যন্ত শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে।